2003 সালের এপ্রিল মাস আমেরিকার নেতৃত্বে ইরাক যুদ্ধ মাথাছাড়া দিয়ে উঠেছে। মিসাইল, ফাইটার জেটস আর ট্যাঙ্কের নিচে গড়িয়ে যাচ্ছিল বাগদাদের সাজানো শহর। আর ঠিক সেই মুহূর্তে যখন সবাই ধরে নিয়েছে সাদ্দাম হোসেন হয়তো ধরা পড়বেন বা নিহত হয়েছেন, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ইরাকের প্রেসিডেন্ট প্যালেস ধ্বংস হয়ে গেল, সরকারও ভেঙে পড়ল, কিন্তু সাদ্দাম তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। 9 মাস, পুরো 9 মাস তিনি ছিলেন ইনভিজিবল। কিন্তু প্রশ্ন হলো সাদ্দাম হোসেন কোথায় এবং কিভাবে লুকিয়েছিলেন, আর শেষ পর্যন্ত আমেরিকাই বা তাকে কিভাবে খুঁজে পেয়েছিল। This is the untold story of the history's greatest manhunt. Saddam Hussein, the former Iraqi president, was found hiding in a small bunker near his hometown. সাদ্দাম হোসেন ছিলেন এমন একজন মানুষ যার ছায়া একসময় কাঁপিয়ে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যকে, যার নাম শুনলেই শিরে উঠত শত্রুরা আর বিভ্রান্ত হতো বড় বড় রাষ্ট্রনেতারা। 1979 থেকে 2003 দীর্ঘ 24 বছর ইরাক শাসন করেছেন তিনি। একটা সময় ছিল যখন তিনি আমেরিকার মিত্র হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু সময় বদলেছে, পরিস্থিতিও পাল্টে গেছে, আর আমেরিকার এক সময়ের বন্ধু সাদ্দাম হয়ে ওঠেন তাদেরই সবচেয়ে বড় শত্রু। তার আমলে ইরাক দেখেছে একদিকে আধুনিকায়নের চেষ্টা, অন্যদিকে ভয়াবহ যুদ্ধ বিগ্রহ। তিনি ছিলেন ইরান ইরাক যুদ্ধের মূল নায়ক, আবার কুয়েত আক্রমণের জন্য আন্তর্জাতিকভাবে নিন্দিত এক নেতা। তার বিরুদ্ধে উঠেছিল গণহত্যা, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ। 2003 সালে সেই অভিযোগের ভিত্তিতেই আমেরিকা শুরু করে অপারেশন ইরাকি ফ্রিডম, আর তখন থেকে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা, সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার খেলা। কোটি কোটি ডলার খরচ, স্থানীয় গুপ্তচর ও স্যাটেলাইটের নজরদারির মাধ্যমে আমেরিকা খুঁজছিল পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থানে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে। কিন্তু প্রশ্ন একটাই, তিনি কোথায়, কিভাবে লুকিয়েছিলেন, আর শেষ পর্যন্ত আমেরিকা কিভাবে তাকে খুঁজে পেল। যখন হয়তো সবাই ধরে নিয়েছিল সাদ্দাম হোসেন হয়তো আর বেঁচে নেই, হয়তো তিনি অদৃশ্য হয়ে গেলেন ধোঁয়ার মতো, পুরো 9 মাস তিনি ছিলেন বিশ্বের চোখের আড়ালে। না কোনো ভিডিও বার্তা, না কোনো সংবাদ, না কোনো অস্তিত্বের প্রমাণ। মিডিয়ায় তখন ছড়িয়ে পড়ে নানান গুজব। কেউ বলছে তিনি সিরিয়ায় পালিয়ে গেছেন, কেউ বা দাবি করেছে রাশিয়া তাকে গোপনে আশ্রয় দিয়েছে, আবার কেউ মনে করছে তিনি ইরাকেই ভূগর্ভস্থের কোনো বাংকারে লুকিয়ে আছেন, যেখানে স্যাটেলাইটের চোখও পৌঁছতে পারে না। এমনকি মার্কিন সেনাদের হাতে ধরা পড়া তার বিশ্বস্ত দেহরক্ষীরাও বলতে পারেননি তাদের সাবেক প্রেসিডেন্ট কোথায়। এই রহস্য ঘেরা নিখোঁজ হয়ে যাওয়া সাদ্দামকে খুঁজতেই মার্কিন বাহিনী চালায় অপারেশন রেড ডন, যা ইতিহাসের অন্যতম গোপন ও স্পেশাল অপারেশন। একসময় তারা পুরো তিকরিত শহর ঘিরে ফেলে, কারণ ধারণা করা হচ্ছিল তিনি হয়তো নিজের জন্মস্থানেই কোথাও লুকিয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলতে থাকে তল্লাশি। কেউ জানে না তিনি কি খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, আদৌ বেঁচে আছেন কিনা। 2003 সালের শেষের দিকে মার্কিন বাহিনী তৈরি করে এক বিশেষ টেক অফ কার্ড, যেখানে ইরাকি শীর্ষ অপরাধীদের নাম ছিল কার্ড আকারে সাজানো, আর সেই কার্ডে সবার উপরে ছিলেন সাদ্দাম হোসেন। মানে যে করেই হোক তাকে ধরতে হবে। গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি আর স্থানীয় সূত্রের ভিত্তিতে তারা সন্দেহ করে সাদ্দাম হয়তো তিকরিত শহরের আশেপাশেই আছেন, কিন্তু একাধিক অভিযানেও তার সঠিক অবস্থান মেলেনি। ইরাকের প্রতিটি রাত তখন নিস্তব্ধ, হেলিকপ্টারের শব্দ শুনলেই মানুষ পালিয়ে যেত। এক রাতে মার্কিন সেনারা বেছে নেয় আদাউন নামে এক ছোট্ট গ্রাম, তিকরিত শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। 600-এর বেশি সেনা, 2 স্কোয়াড হেলিকপ্টার, স্যাটেলাইট টিম ও স্পেশাল ফোর্স ঘিরে ফেলে পুরো এলাকা। শুরু হয় ইতিহাসের অন্যতম সেরা ম্যানহান্ট। প্রতিটি ঘর, উঠান, এমনকি খেজুর গাছের নিচ পর্যন্ত খোঁজা হয়, কিন্তু সাদ্দামের কোনো চিহ্ন নেই। অবশেষে 2003 সালের 13 ডিসেম্বর শনিবার বিকেলে এক সৈনিকের চোখ পড়ে মাটির উপর এক পাতলা ঢাকনা। দেখতে একদম সাধারণ, যেন কোনো কৃষক কিছু পুঁতে রেখেছে, কিন্তু অভিজ্ঞ চোখ বোঝা যায় এটি সাধারণ কিছু নয়। ঢাকনাটা সরাতেই দেখা যায় একটা সরু গর্ত, লম্বায় 6 ফুট, প্রস্থে 4 ফুট, কংক্রিট দিয়ে ঘেরা। পরে এই গর্তটাই পরিচিত হয় স্পাইডার হোল নামে। একজন সেনা গর্তের মুখে চিৎকার করে বলেন, কাম আউট। মুহূর্তেই ভেতর থেকে ভেসে আসে ভারী গলায় এক কণ্ঠস্বর, I am Saddam Hussein, I am the president of Iraq and I want to negotiate. পুরো ইউনিট থমকে যায়, যার জন্য কোটি কোটি ডলার খরচ হয়েছে। যে মানুষটাকে ধরতে বছরের পর বছর চেষ্টা হয়েছে, তিনি কিনা মাটির নিচে এক ছোট্ট গর্তে লুকিয়েছিলেন।
তাকে টেনে তোলা হলো, চুল উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি, পরনে সাধারণ পোশাক। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না এই মানুষটা একসময় ইরাকের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সোনার সিংহাসনে বসতেন। সাদ্দামকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় একটি অস্থায়ী ঘাঁটিতে, যেখানে তার পরিচয় নিষেধ করা হয়। আর তখনই প্রকাশিত হয় সেই বিখ্যাত ভিডিও, যেখানে সেনারা টর্চ লাইট ধরে তার মুখে খুঁজছে কোনো সায়ানাইড ক্যাপসুল আছে কিনা। তার সঙ্গে পাওয়া গিয়েছিল দুটি AK-47, একটি পিস্তল এবং প্রায় $7.5 লাখ মার্কিন ডলার। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি একটিও গুলি চালাননি। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, উই গট হিম, মাত্র 3টি শব্দ, কিন্তু তাতেই কেঁপে উঠেছিল পুরো বিশ্ব রাজনীতি। 2003 সালে গ্রেপ্তারের পর সাদ্দামকে রাখা হয় একটি গোপন সামরিক স্থাপনায়। বছরের পর বছর তদন্ত, সাক্ষ্য ও প্রমাণের পর শুরু হয় বিচার। 1982 সালে দুজাইল গ্রামে 148 জন শিয়া মুসলিম হত্যার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। 2006 সালের 5 নভেম্বর তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু অবাক করার মতো বিষয়, রায় ঘোষণার পর তিনি একটি শব্দও বলেননি, চুপচাপ শুনে গেছেন সব। 30 ডিসেম্বর 2006 সকাল 6টায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে তাকে সমাহিত করা হয় তিকরিতের পারিবারিক কবরস্থানে। সেদিনও ইরাকের প্রতিক্রিয়া ছিল বিভক্ত। অনেকে আনন্দ করছে সাদ্দামের মূর্তি ভেঙেছে, আবার কেউ কাঁদছে, বলে তিনি ছিলেন আমাদের নেতা। কিন্তু প্রশ্ন আজও থেকে গেল, তার পরিণতি কি ছিল? ন্যায় বিচার নাকি শুধু আমেরিকার রাজনৈতিক প্রতিহিংসা? আমেরিকার দাবি ছিল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু সেই অস্ত্র আজও পাওয়া যায়নি। তাহলে যুদ্ধটা কি সত্যিই ছিল নিরাপত্তার জন্য, নাকি রাজনীতির ঠান্ডা খেলা? সাদ্দাম হোসেন, কারো কাছে তিনি ছিলেন ইরাকের শক্তিশালী রক্ষক, আবার কারো কাছে নির্মম স্বৈরাচারী। কিন্তু একটা কথা সত্য, তার পতনের পর ইরাক আজও খুঁজে বেড়াচ্ছে স্থিতিশীলতা। লক্ষ লক্ষ মানুষ হারাচ্ছে তাদের ঘর, পরিবার, স্বপ্ন। ইতিহাস কখনো সাদা, কখনো কালো। এবার সিদ্ধান্ত আপনার, সাদ্দাম কে ছিলেন নায়ক নাকি খলনায়ক? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও অজানা ইতিহাস অপেক্ষা করছে আপনার জন্য।